সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার শীঘ্রই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর জন্য সব স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ আউটলেটগুলো থেকে নতুন আবেদন নেওয়া হবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে দ্বিতীয় দিনের মতো আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ছাই এবং পুড়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্রের অবশিষ্টাংশ সংগ্রহ করা হচ্ছে। সেগুলোর রাসায়নিক পরীক্ষা করা হবে। সিআইডি জানায় 2-3 দিনের মধ্যে এই প্রতিবেদন পাওয়া যাবে। সেই সঙ্গে পুড়ে যাওয়া ভবন ও আশেপাশের ভবনের কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, আরও সংগ্রহ করা হবে। সেগুলোর বিশ্লেষণ করেও অনেক তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি। অগ্নিকাণ্ডের পর সাপ্তাহিক ছুটির দিনেও সচিবালয় ঘিরে রয়েছে কঠোর নিরাপত্তা বলয়। 1 নম্বর ফটক ছাড়া অন্যগুলো বন্ধ। সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন এর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সচিবালয়ের আশেপাশে কাউকে দাঁড়াতে দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কি পয়েন্ট ইনস্টলেশনের নিরাপত্তার কথা মাথায় রেখে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং বাতিল করা বিভিন্ন শ্রেণীর সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ পুলিশের বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। অসুবিধার জন্য সরকার দুঃখিত এবং সাংবাদিকদের সহায়তা কামনা করছেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের 3টি প্রধান কাজ: গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংলাপে তিনি এই কথা বলেন। আগামী প্রজন্মকে দায়মুক্ত করতে গণহত্যাকারীদের বিচার জরুরি বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত গুম খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে অংশ নেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম শেষ হবে 1 বছরের মধ্যে। গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচার করাকে ট্রাইব্যুনাল অগ্রাধিকার দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই, করতে সক্ষম বলে আমরা মনে করি। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মামলা ইনশাআল্লাহ সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি এবং আশা করছি সেটা সফলভাবে আমরা করতে পারবো। আগামী প্রজন্মকে দায়মুক্ত করতে গণহত্যাকারীদের বিচার জরুরি বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা ইতিহাসের দায়বদ্ধতা থেকেই এই বিচার করে যেতে চাই, যাতে করে আগামী প্রজন্ম হেলাল হাফিজের ভাষায় ভীরু কাপুরুষের উপমা হিসেবে অভিহিত না করে। অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকারের 3টি প্রধান কাজ: গণহত্যার বিচার, সংস্কার এবং নির্বাচন। গণহত্যার বিচারে কোনো গাফিলতি হচ্ছে না বলেও জানান তিনি। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে, এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন থেমে থাকতে পারে না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক পার্টির জাগবা আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এদিকে রংপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। জাগপার আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। পলাতক স্বৈরাচার আজকে প্রতিবেশী দেশে বসে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। নতুন করে বিপদের ঘনঘটা আমরা লক্ষ্য করছি। আমাদের অবিলম্বে জাতীয় ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করে সেই ষড়যন্ত্র তাকে মোকাবিলা করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে সাম্প্রতিক ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা 17 করা নিয়ে প্রধান উপদেষ্টার করা মন্তব্যের প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। ইরিগেশন কমিশনকে ছেড়ে দিন,
লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে কোনো যদি একজন কমাতে চান তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুন, যারা নতুন হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। উনি যখন প্রথমেই বলে দেন দ্যাট বিকামস বাইন্ডিং, ওটা কিন্তু একটা চাপ পড়ে যায় কমিশনের উপর। এটা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তারপরে যদি তিনি এই বিষয়টা আনতে চান, সে আনলে ভালো হতো, তার কোনো বিতর্কের সৃষ্টি হতো না। সমর্থন পুনর্ব্যক্ত করে রাজনৈতিক দলগুলোকে আস্থায় রাখা এবং নির্বাচন আয়োজন যাতে পিছিয়ে না পড়ে তার প্রতিও সজাগ থাকার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি পরামর্শ দেন বিএনপির শীর্ষ এই নেতা। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না যে আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই। একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। জনগণের মৌলিক সমস্যা সমাধানের পদক্ষেপ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে দেখুন দেশে সংকট বাড়ছে তো বাড়ছে, সবচেয়ে বড় সংকট হয়েছে সাধারণ মানুষের। অন্যদিকে 25 ডিসেম্বর দিবাগত রাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুরজামান নয়নের পরিবারের সাথে রংপুরে দেখা করতে গিয়ে এই ঘটনাকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসরদের ষড়যন্ত্র বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কয়েকটি মিনিস্ট্রি এগুলোর গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারাই দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে রাষ্ট্রের প্রয়োজনে তাদের প্রতিহত করা হবে। জাতীয় শহীদ বীরদের দলীয়করণ না করার আহ্বান জানান জামায়াতের আমির। আবু সাইদ অপুর রিপোর্টে বিস্তারিত। প্রেরণার গণ অভ্যুত্থান 24 নিয়ে জুলাই আগস্ট বিপ্লবে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মৃতিচারণে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজন করে এই আলোচনা সভার। যারা এই নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করেছে, গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসরদের আমরা বিচার দাবি করছি। আয়োজনে গণ অভ্যুত্থান 24-এর বিপ্লবে আহত ও পঙ্গুত্বরা তুলে ধরেন তাদের হৃদয় বিদারক স্মৃতি। কথা বলেন গণ অভ্যুত্থানে সেই অনাকাঙ্ক্ষিত দিনগুলোর কথা। পিছনে থেকে গুলি করা শুরু করলো, করার পর আমাদের 5 জন জায়গায় ডেড। এখন আমরা সব পিছনে দৌড়ে চলে গেলাম। আমি মরে যেতাম, আমি জীবনে বাঁচতাম না। আমি কোনো দল করি না, আল্লাহ জামাত ইসলাম যে কদিন বাঁচে থাকবো, মরে গেলে 2 পাও গেছে 2 হাত বুক জান দিয়ে দেবো জামাত ইসলামের লেগা। আল্লাহ এখন সারা জীবন বাঁচায় দাও। আমি এত জোরে যে চিল্লাইতেছি, কেউ বাঁচান, কেউ বাঁচান, আমার রক্তে এক সাইড পুরো বাইসা গেছিল। আমরা বলি না আমাদের চাকরি দেন, আমাদের টাকা পয়সা দেন, আমরা বলি না আমার আগের জীবন ফিরিয়ে দেন, আমাদের শুধু সুচিকিৎসা ব্যবস্থা করে দেন। এরপর কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বলেন, বৈষম্যবিহীন সমাজ গঠন করাই জামাতের একমাত্র লক্ষ্য। আমাদের যেসব ভাইরা এই জুলাই বিপ্লবে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের ত্যাগ কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা এখন উন্মুক্ত বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন, জামাতে ইসলামী সবসময় পাশে থাকবে বলে মন্তব্য করেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় শহীদ বীরদের দলীয়করণ না করারও আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদীরা মানুষ নয়, মানুষ হলে মানুষকে এইভাবে খুন করতে পারে না। আপনারা দেখছেন অনবরত মিডিয়া আসছে, তিনি বাহিনী প্রধানদেরকে হুকুম করেছিলেন যত মানুষ খুন করে হয় আমার গদি ঠিক রাখো। তো আবার যদি এই ধরনের কোনো প্রয়োজন হয় আপনারা কি লড়তে পারবেন? আপনাদের তো কারো হাত নাই, কারো পা নাই, কেউ চোখে কম দেখছেন অথবা একেবারেই দেখছেন না, আপনারা তখন কি করবেন? এই যে ইনশাল্লাহ আজকে যারা বলেছেন তারা সকলে বলেছেন এক হাত আল্লাহর জন্য, দেশের মানুষের জন্য দিয়েছে, আল্লাহ সুযোগ দিলে দ্বিতীয় হাত দিয়ে দেবে। পা চলে গিয়েছে, অসুবিধা নাই, প্রয়োজনে আরেক পা দিয়ে দেব, তবুও কোনো ফেসিবাদকে আমরা বরদাস্ত করব না।
পরে গণ-অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের আর্থিক প্রণোদনা দেওয়া সহ ক্ষতিগ্রস্তদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আবু সেতপু, মাই টিভি, ঢাকা। কোরআন ও হাদিসের আলোকে আগামীর বাংলাদেশ গড়তে ধর্মীয় সহ সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা বিদেশের মাটিতে বসে ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্র করছে, তাই তাদের রুখতে হবে। খেলাফত মজলিসের অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। দ্বাদশ অধিবেশন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস। অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের আমলের নানা অপকর্ম তুলে ধরেন বক্তারা। হাসিনার গায়ে আগুন জ্বলতো, হাসিনা কোনোভাবেই এই আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সহ্য করতে পারেনি। আওয়ামী লীগ কিন্তু আসলে মূলত ভারতেরই সরকার ছিল। তার সমস্ত কার্যক্রমগুলো এবং যত তাদের পরিচালনায় আমরা লক্ষ্য করেছি, ভারতের সুবিধাই তার থেকে প্রকাশ পেয়েছে। বাংলাদেশের কোনো কল্যাণ তার থেকে আমরা দেখি নাই। এ পর্যন্ত যে তথ্য এসেছে তাতে 26 লক্ষ কোটি টাকা সেই 15.5 বছরে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরেনি, সেখানে হেফাজতের লোকেরা রং ছিটিয়ে দিয়েছিল। ধিক্কার জানাই। আপনি মানুষ হলে এমন কথা মুখে আনতে পারতেন না। ধর্মকে অবমাননা করে যারা দেশ চালিয়েছে তাদের বিচার করারও দাবি জানান তারা। লগি বইটার তাণ্ডবে মানুষ খুন করে তারা জানান দিয়েছিলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা এই কর্মসূচিটাই বাস্তবায়ন করব। তাই করেছে। আমাদের 1-2 করে 11 জন শীর্ষ দায়িত্বশীলকে তারা নির্মমভাবে হত্যা করেছে। শেষ পর্যন্ত একজন মানুষ যিনি কোরআনের ভাষ্যকার, দল মতে উঠতে উঠে যাকে মানুষ বড়ই ভালোবাসত শুধু কোরআনের কারণে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তারও জীবনটা কিভাবে শেষ পর্যন্ত গেল তার রহস্য একদিন বের হবে ইনশাআল্লাহ। ইসলামী সংগঠনগুলো আগামীর বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদের যে অভিন্ন লক্ষ্য আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামে আমরা ইস্পাত কঠিন একটি ঐক্য গড়ে তুলতে চাই। জুলুমকারীদের প্রতিহত করতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমাদের মতের অনেক পার্থক্য আছে। বাংলাদেশের সকল নাগরিকবৃন্দ এক জায়গায়, কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। একটা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, এবং সেই জন্য সবাই নিজেদের চিন্তার বিনিময় করব, এক হব, ঐক্য করব, জাতীয় ঐক্য করব এবং দেশ গড়ব। আজকে আপনাদের দেশে ধর্মীয় অনুশাসন চালু করতে ফ্যাসিবাদ ও আগ্রাসন রুখতে হবে, আর এজন্য প্রয়োজন সকল ইসলামী রাজনৈতিক দলের ঐক্যবদ্ধতা। এমনটাই তাগিদ দিলেন খেলাফত মজলিসের দ্বাদশ অধিবেশনের বক্তারা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই, তবে সব প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। দুপুরে রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। নুসরাত শারমিনের আরও একটি রিপোর্ট। সকালে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির 2024-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 22,000-এরও বেশি মানুষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত, এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত।
কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি চুরি ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, চুরি ছিনতাই ও খুন রোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই, তবে পুলিশ চেষ্টা করছে। আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ প্রত্যেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। ক্রাইম একইভাবে আমরা ওইখানে ফাইটিং করব, আমরা চেষ্টা করছি। সচিবালয়ের আগুনের ঘটনা তদন্ত চলছে, এখন বলার মতো কোনো অবস্থা নেই বলে সাংবাদিকদের জানান আইজিপি। ঘটনা তদন্ত চলছে, আমি এবারে বলার জন্য প্রাপ্ত নই, আমি দুঃখিত। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি, ভবিষ্যতে এসব মাথায় রাখতে হবে। সতর্ক থাকার আহ্বান পুলিশের এই কর্মকর্তার। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। তিব্বতের পূর্ব সীমান্তে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ নির্মাণের এক উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েছে চীন। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভাটিতে থাকা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের উপর তার প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যম। অপরদিকে ভবিষ্যতেও নদীটি ঘিরে আরও পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছে শি জিনপিং প্রশাসন। আরও জানাচ্ছেন জোবায়ের রহমান। ব্রহ্মপুত্রের উজানে বাঁধ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে চীন। তিব্বতে $137 বিলিয়ন ব্যয়ে এই মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বেজিং প্রশাসন। বিশাল এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্যাপক প্রভাব পড়বে ভাটির দেশ ভারত বাংলাদেশে। 2020 সালের শেষ দিকে তিব্বতীয় মালভূমিতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ঘোষণা দেয় চীন। এই অঞ্চলের সর্বোচ্চ ও চীনের পঞ্চম বৃহত্তম ইয়ারলুং জাংপো নদের ভাটিতে বাঁধটি নির্মাণের সিদ্ধান্ত নেয় বেজিং প্রশাসন। ভারত সরকারের আপত্তি উপেক্ষা করে এবার বাঁধ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিল চীনা সরকার। বলা হচ্ছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় 3 জর্জেস জলবিদ্যুৎ কেন্দ্রের চেয়েও 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে চীনের নতুন এই প্রকল্প থেকে। বছরে বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় 30,000 কোটি কিলোওয়াট প্রতি ঘন্টা। ব্যয়ের দিক থেকেও এটি 3 জর্জেস জলবিদ্যুৎ প্রকল্পকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে তিব্বতীয় মালভূমিতে চীনের এমন উচ্চাভিলাষী প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত বাংলাদেশের কোটি কোটি মানুষ। তিব্বত ছাড়াও চীন, ভারত, ভুটান এবং বাংলাদেশের মধ্য দিয়ে নিম্নমুখে প্রবাহিত হয় ইয়ারলুং জাংপো নদ, যা ব্রহ্মপুত্র নামে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম হয়ে প্রবেশ করে বাংলাদেশে। বৃহৎ এই নদীর নিম্নভাগে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত ঘিরে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে ভাটির দেশগুলোতে। শঙ্কা, বাঁধটির কারণে পাল্টে যেতে পারে নদের নিম্নভাগের পানি প্রবাহ এবং গতিপথ, যাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারত ও বাংলাদেশে। ধারণা করা হচ্ছে বাঁধটি নির্মাণের ফলে বাস্তুচ্যুত হতে পারে বহু মানুষ, এমনকি ঝুঁকিতে পড়তে পারে তিব্বতের নিম্নভাগের পানি সরবরাহের ব্যবস্থাও। এরই মধ্যে ইয়ারলুং জাংপো নদের উপরিভাগে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে চীন। ভবিষ্যতেও নদীটি ঘিরে আরও পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছে শি জিনপিং প্রশাসন। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের 4 জন সহ মোট 6 জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাস চালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দায়ী ঘাতক বাস চালক মোহাম্মদ নুরুদ্দিনকে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে সংস্কার ও বিচার একসঙ্গে চলবে। দুপুরে সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। ভুলভাল কাজ হয়েছিল, অনেক শুধু দুর্নীতি এমন না যে টাকা পয়সার, এমন অনেকগুলো কাজ যেমন হয়নি, হ্যাঁ শুরু করেছে একদিন হয়ে তারপর ফেলে রেখেছে, এই যে সম্পদ নষ্ট করা। এবং আপনারা তো জানেন যে মৎস্য প্রাণী সম্পদ এমন একটা মন্ত্রণালয় যেটা মানুষের খাদ্যের যোগান দেয়, আমিষের যোগান দেয়। তো এখানে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা বা কোনো রকম ব্যবস্থা সহ্য করা আমরা এটা করতে দেব না।
শিল্প দূষণ, পয়ঃনিষ্কাশন দূষণ ও পলিথিনের দূষণ সহ 3টি কারণে নদী দূষণ হয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে গাজীপুরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নদী সৃষ্টি করতে না পারলে ধ্বংসের অধিকারও নেই। লবণদাহের দুইটা সমস্যা, একটা হচ্ছে দখল, একটা হচ্ছে দূষণ। দখল উচ্ছেদে তো আমার বসে থাকার কোনো কারণ নাই। সেক্ষেত্রে আমাদের পানি উন্নয়নের বোর্ডের যদি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করতে হয়, আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। পরিবেশের যে এডিজি মহোদয় আছেন, তাকে অনুরোধ করছি যে আপনি, আপনার কাছে তালিকা আছে যে কারা কারা দূষণ করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত কাজ শুরু করেন। প্রয়োজনে আমরা নদী বাঁচাতে 2-1টা শিল্প কারখানা বন্ধ করে দেব। আইন নামেরও তো শিল্প কারখানা চালানোর কোনো সুযোগই নেই। দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশসেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করল বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন। পেয়েছে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2024। বাংলাদেশের ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের 16তম আসরে এসব পুরস্কার জিতেছে ওয়ালটন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হওয়া এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশনকে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়। পাশাপাশি দেশ সেরা ব্র্যান্ডের কাতারে অবস্থান করে নিয়েছে ওয়ালটন। পুরস্কারগুলো গ্রহণকালে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মোহাম্মদ ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালিব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, ওয়ালটন এসি চিফ বিজনেস অফিসার মোহাম্মদ তানভীর রহমান সহ অনেকে। প্রসঙ্গ প্রবাস। বাহরাইনস্থ বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে এবং বাহরাইন ক্রিকেট ফেডারেশনের সহযোগিতায় আয়োজন করা হয়েছে বাংলাদেশ বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ। বাহরাইন প্রতিনিধি শাহিন শিকদার জানান, শুক্রবার দুপুরে বাহরাইনের আলবা ক্লাব মাঠে বাংলাদেশ ও বাহরাইনের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই ইভেন্ট। উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস, বাহরাইন ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনসুর, বাহরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ, বাহরাইন বাংলাদেশ মিডিয়ার সাংবাদিকগণ এবং বিপুল সংখ্যক প্রবাসী।